মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা, বিজয় সংহত করার পথে অন্তরায় বিএনপি, বললেন কাদের। সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব। কারওয়ান বাজারে লাইনচ্যুত রেলের বগি উদ্ধার, রাজধানীর সড়কে অকেজো ট্রাফিক সিগন্যাল বাতিল, বিফলে ৩০০ কোটির প্রকল্প। গরমে বাড়ছে জ্বর ও ডায়রিয়া, আছে হিট স্ট্রোকের ঝুঁকি, এসি এয়ার কুলারের দাম বৃদ্ধির হিড়িক, অভিযোগ ক্রেতার। প্রচুর গরমের কারণে প্যান্ট কিনছি। দাম যাই হোক নিতে হবে এখন, যেহেতু গরম পড়ছে। পহেলা বৈশাখ থেকে চালের দাম ও জাত লেখা বাধ্যতামূলক হলেও কার্যকর হয়নি, নির্দেশনা আমলে নিচ্ছে না মিল মালিকরা। এবং ইরান ইসরায়েল ইস্যুতে উত্তাপের পারদ কমেনি, তেহরানের উপর নতুন নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি শারমিন নান্সি। মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের বিজয় সংহত করার পথে প্রতিবন্ধক হল বিএনপি, এদের প্রতিহত করতে হবে। জয় যাদবের রিপোর্ট। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বুধবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের ইতিহাসে ঐতিহাসিক দিন ১৭ এপ্রিল। অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের বিজয় সংহত করতে অন্তরায় বিএনপি। বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। এরপর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। ৭১-এর ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আমবাগানে শপথ নিয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। সেদিন সারা বিশ্ব জেনেছিল ২৬ মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের যাত্রা শুরুর কথা। এই সরকারের গুরুদায়িত্ব পালনের মধ্য দিয়েই পূর্ণতা পায় মুক্তিযুদ্ধ, আসে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়। জয় যাদবের আরও একটি রিপোর্ট। ২৬শে মার্চ ১৯৭১ থেকে বাংলাদেশ স্বাধীন। বঙ্গবন্ধুর এই ঘোষণায় ততক্ষণে দেশকে হানাদার পাকিস্তানি বাহিনীর কবল মুক্ত করতে মরণপণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে জাতি। যুদ্ধের মধ্যেই স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা বিশ্ববাসীর সামনে মূর্ত হয়ে উঠল। ১০ এপ্রিল ৭০-এর নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিরা গণপরিষদ গঠনের মাধ্যমে স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করে বৈধ ভিত্তি দেন বাংলাদেশের আত্মপ্রকাশকে। সেদিনই ঘোষণা আসে বাংলাদেশ সরকার গঠনের। চরম প্রতিকূলতার মধ্যেই সামনে আসে মুক্তাঞ্চল মেহেরপুরের বৈদ্যনাথতলার নাম। সিদ্ধান্ত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে ১৭ এপ্রিল সেখানে হবে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের শপথ। যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আর সেখানে বলা হয়েছে যে উই দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল। এটাও খুব গুরুত্বপূর্ণ। মার্কিন যে স্বাধীনতার ঘোষণা, সেখানে বলা হয়েছে উই দ্য পিপল, আর আমরা বলেছি উই দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল। জনগণের প্রতিনিধিত্ব বটে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে, আর সেখানে সেই নির্বাচিত প্রতিনিধিদের প্রধান হিসাবে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ২৬শে মার্চের সেই আলোকেই আমাদের মুক্তিযুদ্ধ
শুরু হলো। দেশের প্রথম রাষ্ট্রপতি জাতির জনক শেখ মুজিবের নামে বৈদ্যনাথ তলার নামকরণ হলো মুজিবনগর। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সরকারের নেতৃত্বে এলেন সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমদ। পৃথিবীতে কোনো দেশে কোনো যুদ্ধে, স্বাধীনতার যুদ্ধে এত কম সময়ে কিন্তু কোনো সরকার গঠন করতে পারেনি। এটা পেরেছিল তার প্রধান কারণ বঙ্গবন্ধু এটাকে পরিকল্পনাটা করে গিয়েছিলেন। এই সরকার বাংলাদেশের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। যারাই 1971 সালে যুদ্ধ করেছেন, তিনি মুক্তিফৌজ হন, সামরিক বাহিনী হন, সিভিল প্রশাসন হন, সবাই এই সরকারকে মেনে যুদ্ধ করেছে। মুজিবনগরে বাংলাদেশ সরকারের শপথ অনুষ্ঠান মনোবল বাড়িয়ে দেয় রণাঙ্গনের যোদ্ধাদের। গতি পায় মুক্তিযুদ্ধ। 16ই ডিসেম্বর স্বাধীনতার পূর্ণতা আসে বিজয় গৌরবে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারে আন্তনগর যমুনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার কারণে প্রায় 2 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। কোচের ইকুয়ালাইজিং বিম ভেঙে যাওয়াতে এই দুর্ঘটনা ঘটে বলে জানান কর্তব্যরত ইঞ্জিনিয়ার। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। বুধবার সকাল 8টার দিকে ঢাকাগামী আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেন রাজধানীর তেজগাঁও পৌঁছালে একটি বগির 2টি চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে লাইনচ্যুত বগি উদ্ধারে যোগ দেয় রেস্কিউ ইঞ্জিন। 2 ঘন্টার চেষ্টায় সকাল 10টা নাগাদ রেলওয়ের উদ্ধারকর্মীরা বগি উদ্ধার করে ট্রেনটি তেজগাঁও স্টেশনে নিয়ে যান। তবে দুর্ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। কোচের ইকুয়ালাইজিং বিম ভেঙে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান দুর্ঘটনাস্থলে উপস্থিত রেলের ইঞ্জিনিয়ার। কোচের যে ইকুয়ালাইজিং বিম ভেঙে গেছিল। অলরেডি লাইন ফিট দিয়ে দিছি, এখন আপনার স্বাভাবিক গতিতে গাড়ি চলবে। এটা এখন আমাদের এই যে ইয়ার্ডে নিয়ে তেজগাঁও স্টেশনে নিয়ে রাখবে, পরে লাইন স্বাভাবিক হলে পরে অন্য ইন্টারসিটি ট্রেন করে তারপরে এটা চলে যাবে। বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে 2 দশকের সরকারের ব্যয় হয়েছে প্রায় 302 কোটি টাকা। এত ব্যয়ের পরও বিভিন্ন পয়েন্টে ট্রাফিক সিগন্যাল বাতি অকেজো বছরের পর বছর, যেন দেখার কেউ নেই। নগরীর সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা উন্নত করতে কাজ শুরু করতে যাচ্ছে 4 সংস্থা। বিস্তারিত শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্টে। আধুনিকায়নের সাথে উন্নত শহরগুলোর ট্রাফিক ব্যবস্থাও হয়েছে আধুনিক স্বয়ংক্রিয়। যানবাহনের চলাচলে শৃঙ্খলা ফেরাতে সেখানে নেই কোনো ট্রাফিক পুলিশের উপস্থিতি। কিন্তু ঠিক বিপরীত অবস্থা রাজধানী ঢাকার। এই যেমন বিজয় সরণি মোড়, যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত কয়েকজন ট্রাফিক সদস্য। রাস্তার এক পাশে বেঁকে আছে ট্রাফিক লাইট, অপর পাশের গুলো একেবারে অকেজো। ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ চলছে হাতের ইশারায়। এ চিত্র শুধু রাজধানীর বিজয় সরণি মোড়ে নয়, বিভিন্ন সড়কেই ট্রাফিক সিগন্যাল লাইটের এমন বেহাল অবস্থা। আশ্বাসে দিন, মাস, বছর পার করলেও আশার বাতি দেখেননি নগরবাসী। আর হাতের ইশারায় এমন অ্যানালগ ব্যবস্থায় নিজেদের কষ্টের কথাই তুলে ধরেন দীর্ঘ সময় খারদে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশরা। অনেক কঠিন কাজকে খুব সহজে করা যায়, সেটাই তো ডিজিটালের সবচেয়ে বড় সুবিধা। আমাদের এখন এখানে অনেক আগে ছিল, সেটা আমরা শুনছি, কিন্তু সেটা আমরা দেখি নাই, আমরা এসে পরে। তো যদি সেটা হয় সেটা আমাদের জন্য খুবই ভালো হবে। হ্যাঁ, সার্বক্ষণিক আমাদেরকে ইন্টারসেকশনে খেয়াল রাখতে হয়, কোন দিক থেকে কে মানে সিগন্যাল তো আর সবাই বুঝতে পারে না। সেজন্য আমাদের ট্রাফিকের কনস্টেবল যারা আছে তাদেরকে ডেপ্লয় করে রাখা হয়। তারা সিগন্যালে দাঁড়ায় থাকে, সিগন্যালটা বন্ধ করে রাখে। আর লাইট থাকলে হয়তো বা এটা করা লাগতো না। এর আগেও বেশ কয়েকবার ট্রাফিক ব্যবস্থা পরিবর্তনের কথা বলা হলেও আলোর মুখ দেখেনি সে প্রকল্প। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার জানান, উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও অটোমেশনের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে, যে প্রকল্পে যুক্ত করা হয়েছে 4 সংস্থাকে। তো সম্প্রতি আমাদের কিন্তু অটোমেশন সিস্টেমের কাজটি এই ব্যাপারে একটু উদ্যোগ নেওয়া হয়েছে, যে 4টা সংস্থাকে সম্পৃক্ত করে এই কাজটি চলছে। এবং এই আপনার সিগন্যাল লাইটগুলোর কিন্তু আমরা ট্রাফিক সিস্টেমটা আমরা অপারেট করে থাকি, কিন্তু এগুলোর কিন্তু মেইনটেনেন্স, এটা দেখভালের দায়িত্ব, টেকনিক্যাল যে বিষয়গুলো থাকে সেগুলোর জন্য কিন্তু নির্দিষ্ট সংস্থা আছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে রাজধানীর সড়কগুলোয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার কথা জানান উত্তরের মেয়র। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে উত্তর এবং দক্ষিণে এবং আমাদের স্বরাষ্ট্র সচিব সহ আমরা সবাই এক্সপার্টিসরা বসেছিলাম
এবং আমরা চাচ্ছি এআই বেস ক্যামেরার মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ট্রাফিক সিগন্যাল হবে। সেই মান্দাত আমলে ট্রাফিক সিগন্যাল একটি ট্রাফিক রৌদ্রের মধ্যে ধুলার মধ্যে দাঁড়িয়ে নাওয়া নাই, খাওয়া নাই, অমানসিক অবস্থা থাকতে পারে না। আধুনিক ট্রাফিক সিগন্যালের কাজে একাধিক প্রকল্পে গেল 2 দশকে সরকারের অপচয় হয়েছে প্রায় 302 কোটি টাকা। এখন যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার পরিবর্তন দেখার অপেক্ষায় সাধারণ মানুষ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। ঢাকা দক্ষিণের মশা নিয়ন্ত্রণে আছে, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা হবে না জানালেন দক্ষিণ সিটির মেয়র। সরকার দেশে ভয়ের সংস্কৃতি চালু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বলেন, দুর্নীতি, মিথ্যাচার, গুম খুনের মধ্য দিয়ে বন্দুকের জোরে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে। গুম খুনের তালিকা নিয়ে সরকার তামাশা করছে বলেও মন্তব্য করেন রিজভী। 2009 থেকে 2022 পর্যন্ত 623 জনকে গুম করা হয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, জনগণের সামনে সীমান্ত আগ্রাসনের প্রতিবাদের কারণে ইলিয়াস আলীকে গুম করে সরকার। বাংলাদেশে ভয়ের সংস্কৃতি চালু করেছে ভোট ডাকাত মাফিয়া সরকার। কথা বলতে ভয় পাচ্ছে অনেকেই। গুম, খুন, অপহরণ, আতঙ্কে দেশের গণতন্ত্রকামী প্রতিটি নাগরিক স্বীকার করতেই হবে শেখ হাসিনার অনেক গুম, দুর্নীতি, মিথ্যাচার, বাচালতা, টাকা পাচার, গুম, অপহরণ আর মানুষ খুন। এই গুণের কারণেই বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের পর বছর ধরে বন্দুকের জোরে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন। দেশের বিভিন্ন স্থানে মাঝারি দাবদাহ অব্যাহত রয়েছে। চুয়াডাঙ্গার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা কেমন দেখছেন আর সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। চুয়াডাঙ্গাতে কিন্তু আজকে দুপুর 12টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.5 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে কিন্তু ঠিক 12টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 38 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং গতকালকে থেকে কিন্তু আজকে তাপমাত্রা একটু বেশি বলা যেতে পারে। তবে এর ভিতরে আসার খবর হচ্ছে আজকে কিন্তু বাতাস হচ্ছে আর কি, বাতাস হচ্ছে। গতকাল কিন্তু বাতাস ছিল না, অর্থাৎ মানুষ গতকালকের থেকে আজকে একটু হলেও স্বস্তিতে আছে। তবে মূলত সমস্যা যেটা হচ্ছে যে তীব্র গরম, মানে রোদ যদি কমছে তাহলে আপনার বাতাসের আর্দ্রতা বাড়ছে, আর্দ্রতা কমলে রোদ বাড়ছে আর কি। সব মিলিয়ে কোনো না কোনো দিক থেকেই কিন্তু চুয়াডাঙ্গাবাসী গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তবে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আকাশে কিন্তু মেঘের ঘন ঘটা। আবহাওয়া অফিস আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে যে যেহেতু মেঘের ঘন ঘটা, তাপমাত্রা হয়তো বা একটু কম হতেও পারে, কিন্তু যেহেতু 38.5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে গতকালকের থেকে যে কম হবে এটা কিন্তু চুয়াডাঙ্গাবাসী এখনো বিশ্বাস করতে পারছে না। কারণ মেঘ হয়তো কিছুক্ষণ পর সরে যাবে, তখন কিন্তু আবার সেই শুরুতে কিন্তু তার প্রখর যে চোখ রাঙানো আবার সেটা কিন্তু দেখিয়ে যাবে। তবে এই রোদের কারণে কিন্তু বেশি বিপদে পড়েছে সেটা হচ্ছে যে খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু কোনোভাবেই বাইরে বের হতে পারছে না। কারণ বাইরে বেরে একটু কাজ করতে গেলে কিন্তু তারা হাঁপিয়ে যাচ্ছে। এই সময় তারা ছায়া শীতল পরিবেশে একটু জিরিয়ে নেওয়ার চেষ্টা করছে, আর এই জিরিয়ে নিতে গিয়েই কিন্তু তাদের দেখা যাচ্ছে দিনকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে, নাহলে তারা রীতিমতো অসুস্থ হয়ে যাবে আমার একটা অবস্থা। তবে এই যে আরেকটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু যে তাপমাত্রা, এই তাপমাত্রায় কিন্তু ফুটপাতে যে ঠান্ডা পানি কিংবা শরবত বিক্রি হয়, এই সময় কিন্তু যে এই সমস্ত দোকানে, ফুটপাত দোকানগুলোতে কিন্তু সব শ্রেণীর পেশার মানুষই কিন্তু একটু স্বস্তির জন্য ঠান্ডা পানি কিংবা শরবত খেতে যাচ্ছে। এছাড়াও আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু আমি আজকে মানে কিছুক্ষণ আগেও চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসে কথা বলেছি, তাদের কিন্তু গতকালকের মতোই বক্তব্য। সেটা হচ্ছে কিন্তু কোনোভাবেই কিন্তু তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, একই সাথে বৃষ্টির সম্ভাবনা নেই, যদি আকস্মিকভাবে কোনো কালবৈশাখী হানা না দেয়। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। ন্যান্সি। সেতু, আপনাকে ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। দেশ জুড়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।
কাঠফাটা রোদে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। মঙ্গলবার চট্টগ্রামের তাপমাত্রা পৌঁছায় প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসে। এতে বাড়ছে তাপ প্রবাহজনিত রোগের প্রকোপ। নগরীর হাসপাতালগুলোতে বাড়ছে সর্দি, জ্বর, ডায়রিয়া রোগীর সংখ্যা। এছাড়া বড়দের হিট স্ট্রোকের ঝুঁকিও বাড়ছে। চট্টগ্রাম থেকে সহকর্মী এ.কে.এম. নাজিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রচণ্ড দাবদাহে পড়ছে বন্দরনগরী চট্টগ্রাম সহ গোটা দেশ। দেশের কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। ব্যবসা গরমে স্বস্তি মিলছে না ঘরেও। গরমে কাবু ছোট বড় সবাই। বাড়ছে ডায়রিয়া, জ্বর সহ গরমজনিত রোগের প্রকোপ। শিশুদের পাশাপাশি বয়স্করা আছেন হিট স্ট্রোকের ঝুঁকিতে। গরমের কারণে জ্বর, সর্দি, ডায়রিয়া সহ বিভিন্ন রোগ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে সাধারণ মানুষ। তীব্র গরমের কারণে মাথা ব্যথা, জ্বর, কাশি আর শরীর দুর্বল, এই জন্য মেডিকেল আসছে। কাশি, সর্দি, জ্বর এগুলো থেকে ঠান্ডা থেকে এগুলো হয়েছে আর কি। 4-5 দিন ধরে জ্বর ছিল, তারপর ডায়রিয়ার কারণে আর গরমের কারণে বমি থামতেছিল না, এই কারণে ভর্তি হওয়া আর কি। সকাল থেকে অলরেডি 6টা স্যালাইন দিছে, এখন মোটামুটি ভালো। জ্বর, কাশি 3 দিন ধরে, আর খাবার দাবার খাচ্ছে না, চোখ মেলতে পারতেছে না। তীব্র তাপদাহের কারণে জ্বর ও কাশি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে লোকজন। এক্ষেত্রে শিশু ও বয়স্কদের আক্রান্তের হার বেশি, তাই সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। বাইরের যেগুলো ক্ষেত্রে খাবার, এগুলো সাবধানতার সাথে খাওয়ার জন্য আর কি, বিশেষ করে পানি খাওয়ার ক্ষেত্রে, বা হচ্ছে যেগুলো অনেকে হচ্ছে আখের জুস খায় বা ভিন্ন জনের দোকানের ইয়াগুলো খায়, এগুলো যাতে অ্যাভয়েড করে আর কি, বা ফুচকা চুচকা খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য। 3 দিনের বেশি জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা উচিত, জানান চট্টগ্রাম মেডিকেলের পরিচালক। তীব্র তাপদাহ চলছে এবং এই সময় ডায়রিয়া বা নিউমোনিয়া, জ্বর, কাশি এগুলা রোগীর সংখ্যা বাড়ে। আমাদের পরামর্শ সবার জন্য যে অবশ্যই সাথে সাথে সঠিক চিকিৎসকের কাছে যাবেন, প্রচুর পানি পান করবেন। ওর স্যালাইন খাওয়া, ঘাম ও ময়লাযুক্ত হাতে কোনো কিছু মুখে না দেয়া এবং পচা বাসি খাবার এড়িয়ে চলা এবং বড় ছোট সবাইকে বেশি পরিমাণে নিরাপদ পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। তীব্র গরমে বাড়ছে রোগবালাই। দক্ষিণাঞ্চলের মানুষ চিকিৎসার জন্য ভিড় করছেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন আর কি বলছেন চিকিৎসকরা? ন্যান্সি, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই দক্ষিণাঞ্চলের আশেপাশের যে 6টি জেলা, সেই জেলা থেকে এই তীব্র তাপদাহ এবং আবহাওয়াজনিত কারণে রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে। তবে বিশেষভাবে যে সংখ্যা বেড়েছে সেটা হচ্ছে শিশুদের সংখ্যা আসলে বেড়েছে। আমরা বর্তমানে আছি শিশু এবং সংক্রমণ ওয়ার্ডের সামনে, এবং আমরা যেটা জেনেছি আর কি এখানে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে, যে শিশু ওয়ার্ডের শয্যা সংখ্যা 44টি, কিন্তু আজকে কিন্তু চিকিৎসা নিচ্ছেন 375 জন রোগী। সিট না পেয়েও অনেকে কিন্তু মেঝেতে আসলে বিছানা পেতে তাদেরকে আসলে এই চিকিৎসা নিতে হচ্ছে। এবং শিশুদের বেশি আসলে যে রোগগুলো দেখা যাচ্ছে তার মধ্যে আছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ অন্যান্য এই আসলে আবহাওয়াজনিত রোগ বলে। আমাদেরকে আসলে চিকিৎসক তারা যেটা আর কি জানিয়েছেন যে সাধারণত যে পূর্ণবয়স্ক মানুষের চেয়ে শিশু এবং কিশোর তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকায় এই তাপদাহের যে কোনো প্রদাহে তারা কিন্তু খুব দ্রুত সংক্রমণের শিকার হচ্ছে। একই সাথে তারা কিন্তু বাইরের খোলা খাবারের প্রতি আকর্ষিত হওয়ার কারণে মশামাছি এবং পানিবাহিত যে রোগগুলো আছে সেগুলো কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এবং সারা দেশে যে তীব্র তাপদাহ চলছে, বরিশালও কিন্তু তার বাইরে নয়। আমরা আজকে আসলে আবহাওয়া অধিদপ্তরে কথা বলেছিলাম, সেখান থেকে সকাল 10টায় আমাদেরকে যে খবর জানিয়েছে যে গতকাল এবং আজকে 2 দিনই তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে 33.8 ডিগ্রি সেলসিয়াস, এবং গতকাল কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস কিন্তু নির্ধারণ করা হয়েছিল। এবং যে আর্দ্রতার পরিমাণ 70% আসলে বরিশাল অঞ্চলে পরিমাপ করা হয়েছে, এবং আর্দ্রতা এত কম থাকার কারণে কিন্তু ঘর্মাক্ত হয়ে সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন রোগবালাইয়ের শিকার হচ্ছে। বরিশাল দক্ষিণাঞ্চলের যে যতগুলো আসলে জেলা উপজেলা আছে সেই জায়গাগুলোর রোগীদের কিন্তু প্রধান যে কিন্তু চিকিৎসা কেন্দ্র হিসেবে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ বিবেচিত। তো এই ছিল আমার কাছ থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ খবর।
শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শফিক মুন্সি। ঢাকা সহ ৬ বিভাগে বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ। এতে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন। গরমের তীব্রতা বাড়ায় চাহিদা বাড়ছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের। মানুষ ছুটছে ইলেকট্রনিক পণ্যের দোকানগুলোয় এসি কিংবা এয়ার কুলার কিনতে। তবে দাম বেশি হওয়ায় খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদনে। তীব্র তাপদাহে পড়ছে দেশ, ঘরে বাইরে নেই স্বস্তি। ব্যবসা গরম থেকে স্বস্তি পেতে মোহাম্মদপুরের সৈকত স্ত্রীকে নিয়ে এসেছেন এসি কিনতে। অবশ্য আকাশ ছোঁয়া দামের কারণে প্রসূতি স্ত্রীর কথা ভেবে এসি বাদ দিয়ে বাধ্য হয়ে এয়ার কুলার কিনে বাসায় ফিরতে হয়েছে তাকে। মূলত নেওয়ার কারণ হচ্ছে প্রচুর গরম পড়ছে এবং টপ ফ্লোরে বাসা, তো এই কারণে এয়ার কুলার নিচ্ছেন। প্রাইস মোটামুটি একটু বেশি। সৈকতের মতো অনেকেই এসি, ফ্যান, এয়ার কুলার কিনতে ভিড় করছেন নগরীর বিভিন্ন শোরুমে। গেল বছরের এই সময়ের তুলনায় চলতি এবছর এসির চাহিদা বেড়েছে 20% থেকে 25%। বিক্রেতারা বলছেন গরমের কারণে এসি, এয়ার কুলার ও চার্জার ফ্যানের চাহিদা বেড়েছে। গরমটা বেশি, এই গরমের জন্য আমরা এখানে আসছি দিনের দেখার জন্য। প্রচুর গরমের কারণে ফ্যান কিনছি। গরমটা অত্যাধুনিক, প্রচন্ড গরম, যে কারণে এসি কিনতে আসা। দাম যাই হোক নিতে হবে এখন, যেহেতু গরম পড়ছে। ক্রেতারা বাড়তি দামের কথা বললেও তা মানতে নারাজ ব্যবসায়ীরা। ব্র্যান্ড ভেদে সর্বনিম্ন 10 থেকে 32,000 টাকায় বিক্রি হচ্ছে এয়ার কুলার। চার্জার ফ্যান মিলছে 3,200 টাকা থেকে 6,000 টাকায়। টন ভেদে এসি বিক্রি হচ্ছে 45,000 থেকে 86,000 টাকায়। গরমের চাপে আর কি সবাই এসি এবং এয়ার কুলারের দিকে ঝুঁকছে, তো সেই অনুযায়ী দামটা আমার মনে হয় তুলনামূলক একটু বেশি। তুলনামূলকভাবে সবকিছুর দাম বাড়াতে আপনার ডলারের দাম বাড়ার কারণে প্রাইসের দাম বেড়েছে। গ্রাহকের কথা চিন্তা করেই আমরা 2023 থেকে 24 সালের মধ্যে আমরা এসির কোনো প্রাইস আমরা বাড়াইনি। আবহাওয়া অধিদপ্তর বলছে এপ্রিলের পুরোটা সময় দেশ জুড়ে অব্যাহত থাকবে তাপপ্রবাহ। দক্ষিণাঞ্চলে তাপদাহ থাকবে, এমনকি 20 তারিখে পরে যে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকা আরো বেড়ে যাবে তাপদাহ। অনেক জায়গায় তাপমাত্রা 40-41 ডিগ্রি তাপমাত্রা ওঠার সম্ভাবনা আছে। তীব্র গরমে ইলেকট্রনিক পণ্যের দাম যেন আকাশচুম্বী না হয়, এমনটাই প্রত্যাশা সাধারণ ভোক্তাদের। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। চালের বাজার নিয়ন্ত্রণে পহেলা বৈশাখ থেকে বস্তার গায়ে চালের মূল্য, ধানের জাত ও উৎপাদনের তারিখ লেখা বাধ্যতামূলক করা হলেও এখন পর্যন্ত কার্যকর হয়নি। এসব তথ্য ছাড়াই আগের মতো বাজারে বিক্রি হচ্ছে চাল। মিল মালিকরা বলছেন নির্দেশনা বাস্তবায়ন করতে সময় লাগবে, আর প্রশাসন বলছে তথ্য ছাড়া চাল বাজারজাত করলে জরিমানা সহ সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে মিলারদের। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। চালের বাজার নিয়ন্ত্রণে গত ফেব্রুয়ারিতে খাদ্য মন্ত্রণালয় চালের বস্তার গায়ে দাম লেখার পাশাপাশি ধানের জাত, মিলের নাম ও উৎপাদনের তারিখ লেখা বাধ্যতামূলক করে পরিপত্র জারি করে। 14 এপ্রিল পয়লা বৈশাখ থেকে এ নির্দেশনা বাস্তবায়নের কথা থাকলেও দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের কোনো চালকলই বস্তার গায়ে এসব তথ্য দেওয়া শুরু করেনি। এতে ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভোক্তারা পড়ে গেছে বিপদে, দাম ওরা ইচ্ছামতো বাড়াচ্ছে, ইচ্ছামতো কমাচ্ছে। আমরা তো ধান বিক্রি করি 1200 টাকা, অথচ চাল কিনে খাওয়া লাগে 70-80-90 টাকা। খুচরা বিক্রেতারা বলছেন খাজানগরের মিলগুলোতে এখনো বস্তায় তথ্য লেখা শুরু করেনি মালিকরা। এইগুলো লিখে দেওয়ার কথা আছে, তো এখনো মিল থেকে আমরা পাইনি। তারা বলছে যে আমাদের সাথে এখনো কথা তাদের শেষ হয় নাই, বা আমরা কোনো প্রক্রিয়া পাই নাই, প্রক্রিয়া পাইলে এটা আস্তে আস্তে হবে। তবে মিল মালিকরা বলছেন সরকার পরিপত্র জারি করলেও তাদের কিছু করার নেই। 20,000 বস্তা আমাকে একবারে আনার পরে সাপ্লাই করতে আমার 2 মাসও লেগে যেতে পারে, বা অনেক মিল মালিক আর বেশি লাগতে পারে, কারোর কমও লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে এটা লেখা আমাদের জন্য খুব ক্রিটিক্যাল, আমাদের জন্য খুব সমস্যা। তবে আমরা গভর্নমেন্টকে বলেছি, যেহেতু বস্তার গায়ে সিল মারার মতন যদি এক্সট্রা ঘোড়ায় যে সিল মারে বা কাগজে যেটা করা সম্ভব, সেটা যদি বস্তায় ওরকম কোনো মেশিন এসে থাকে আমরা সেটা করব। আর বাজার তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন সরকারি নির্দেশনা না মেনে চাল বাজারজাত করলে জরিমানা সহ সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে মিলারদের। অলরেডি কৃষি বিপণন আইনে করে দেওয়া হয়েছে, সেই আঙ্গিকে যদি তারা না করে তাহলে আমরা তাদের সর্বোচ্চ জরিমানাটায় 2 লক্ষ টাকা অর্থদণ্ড এবং 2 বছরের কারাদণ্ড, এই সিস্টেমে আমরা চলে যাব। বস্তার গায়ে চালের মূল্য, ধানের জাত ও উৎপাদনের তারিখ লেখা আদেও কার্যকর হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সন্দিহান।
নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সংবাদ দুপুরে আরো থাকছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে হাড্ডাহাড্ডি লড়াই, সেমিফাইনালে পিএসজি ও বরুসিয়া ডর্টমুন্ড। ঢাকা দক্ষিণের মশা নিয়ন্ত্রণে আছে এবং বর্ষায় জলাবদ্ধতা হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে রাজধানীর পান্থপথের পান্থকুঞ্জ উদ্যানের বক্স কালভার্টের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। জানান, মশক নিধনে জনবলের কোনো সংকট নেই। যেসব কর্মী অবহেলা করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। জুলাইয়ের আগে পান্থপথ পার্কের কাজ শেষ করে জনগণকে নান্দনিক উদ্যান উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দেন মেয়র। গেল বছর যেসব জায়গায় জলাবদ্ধতা ছিল সেগুলো সংস্কার করা হয়েছে বলেও জানান মেয়র। পিলখানার ভিতরে দিয়ে আগে যে পানি প্রবাহের নর্দমা ছিল, নল ছিল, সেগুলো বন্ধ হয়ে যায়। আমরা পিলখানার ভিতর দিয়েই এই পানি প্রবাহের আমরা বড় নর্দমার ব্যবস্থা করছি। ওনারা অনুমতি আমাদেরকে দিয়ে দিয়েছেন, সুতরাং আমরা সেটা করতে পারলে ইনশাআল্লাহ ওই অত্র এলাকার জলাবদ্ধতা থাকবে না। আমরা ছুটির মধ্যেও কাজ করেছি, যার কারণে আমরা মশক নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। তারপরেও বিচ্ছিন্ন দু এক জায়গায় যদি বেড়ে যায় সেগুলোও আমরা ইনশাআল্লাহ নজরে আসার সাথে সাথে আমরা ব্যবস্থা নিব। আইনি জটিলতায় বরগুনায় খোলা আকাশের নিচে পড়ে নিঃশেষ হচ্ছে বিভিন্ন দপ্তরের কোটি কোটি টাকার সরকারি গাড়ি, নৌযান ও যন্ত্রাংশ। বছরের পর বছর পড়ে থাকায় চুরি হয়ে গেছে অনেক যন্ত্রাংশ। কোটি টাকার এসব সরকারি সম্পদ নষ্ট না করে দ্রুত নিলামে বিক্রির দাবি সচেতন নাগরিকদের। আর জনস্বার্থে নিলাম প্রক্রিয়া সহজ করতে বিষয়টি সংসদে উপস্থাপনের কথা জানান স্থানীয় সংসদ সদস্য। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। দীর্ঘ ২০ বছর ধরে নিলামের অপেক্ষায় নিঃশেষ হওয়ার পথে বরগুনার পৌরসভার অসংখ্য ট্রাক সহ বিভিন্ন ধরনের গাড়ি। একই অবস্থায় পড়ে আছে বরগুনা জেলা প্রশাসকের নৌযান ঘাটে কোটি টাকা মূল্যের স্পিডবোট। এমন চিত্র জেলার বিভিন্ন দপ্তরের। যথাসময়ে নিলাম না করায় রাষ্ট্রের অর্থে কেনা কোটি কোটি টাকার সম্পদ নিঃশেষ হয়ে যাচ্ছে। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। এদিকে যানবাহনগুলোর নিলাম নিয়ে দীর্ঘ সময় বিভিন্ন অফিসে চিঠি চালাচালি ছাড়া আর কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। বড় যন্ত্রপাতি যেগুলো মানে টেকনিক্যাল যে বেশি এগুলো সেগুলো আমাদের জন্য আলাদা গভর্নমেন্ট থেকে কমিটি করা আছে, এই কমিটির মাধ্যমে ব্যবস্থা নিব। আমাদের স্থায়ী সরকার মন্ত্রণালয় থেকে যে যে ইকুইপমেন্টস, যে যে মালামাল, যে যে মানে ব্রাঞ্চের সাথে জড়িত সেইখানে যায়, সেখান থেকে চূড়ান্ত অনুমোদন হওয়ার পরে যখন আবার মিনিস্ট্রি থেকে আমাদের কাছে আসে, তারপর আমরা নিলাম প্রক্রিয়া যাই। যদি এই নিলাম প্রক্রিয়াগুলো বা বিক্রির প্রক্রিয়া যদি দীর্ঘসূত্রিতার হয়, তাহলে যতই দিন বাড়ে ততই এখানে কিন্তু এটির বিক্রয় মূল্য বা ভ্যালু সেটি কমে যাচ্ছে। নিলাম প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে করতে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের। কোনো দপ্তরের এই ধরনের যদি বিষয় যদি আমার গোচরে আসে, সেইগুলো কিন্তু আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি এবং সামনেও যদি এই ধরনের কোনো অবজারভেশন থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব, যাতে সরকারের এই সম্পদগুলো যেন নষ্ট না হয়। সরকারি সম্পদ নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে নিলাম প্রক্রিয়া সহজ করতে বিষয়টি সংসদে উপস্থাপন করার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। অনেক ধরনের অর্থনৈতিক ভাবে সাশ্রয় করা যায় বা ই করা যায়, আমি একটু খতিয়ে দেখি, তারপরে আমি যদি মনে করি যে এটা জনস্বার্থে প্রয়োজন আছে, তাহলে অবশ্যই এটা পার্লামেন্টে উঠানোর মতো একটা বিষয়। বরগুনায় সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মিলিয়ে ৮২টি দপ্তর রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নিলাম উপযোগী বিভিন্ন সরকারি সম্পদ পড়ে আছে বছরের পর বছর। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাদক কারবারিকে আটক করেছে সিআইডি, এ নিয়ে ব্রিফ চলছে, সরাসরি আমরা যাচ্ছি সেখানে। লক্ষ টাকার মালামাল আমরা ক্রোক এবং জব্দ এবং ফ্রিজ করেছি। তো এই বিষয়টি আজকে আপনাদের নিয়ে আমাদের বসার যে উদ্দেশ্য হলো, দেখেন আপনারা যদি সেই ফেন্সিডিল ইয়াবা থেকে শুরু করেন, হাতে গোনা কয়েকজন গডফাদারদের কারণে কিন্তু যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এদের আগে থেকেই যদি আমরা আইনের আওতায় আনতে পারতাম, তাহলে হয়তো এত ব্যাপকতা পেত না। যাই হোক, আমরা সিআইডি প্রথম এই কাজটা হাত দিয়েছে এবং সিআইডি গডফাদারদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।
আমরা চাইবো যে আপনারা যারা মিডিয়ায় কাজ করেন, মিডিয়ার কর্মী, আপনাদেরও দেখবেন অনেক আত্মীয় স্বজন আছে, অনেক ভাই ব্রাদার আছে যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে বা চাকরি করে, বিভিন্ন পেশায় চাকরি করে। এরা কিন্তু বিভিন্ন সঙ্গীদের সাথে মিশে, বিভিন্ন সঙ্গের সাথে মিশে তারা ডিরেল হয়ে যাচ্ছে, তারা মাদক আসক্ত হয়ে যাচ্ছে। নিশ্চয়ই এটা আপনারা কেউ চাইবেন না। এবং এই সমস্যাটা আমরা আজ বাংলাদেশে প্রায় ঘরেই দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন অনেক হাই প্রোফাইলের লোক, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, তাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। আমরা চাইবো যে আপনারা এটা ব্যাপক প্রচার করবেন এবং যুব সমাজকে একটি সঠিক রাস্তায় আনতে হবে এবং যারা এই অপরাধের সাথে জড়িত তারা যাতে কোনো রকম ছাড় না পায় সেই দিকে আমরা এই জুডিশিয়াল সিস্টেমে যারা জড়িত, বিশেষ করে তদন্ত, প্রসিকিউশন এবং জাজমেন্টে যারা জড়িত, আমরা প্রত্যাশা করব তারা সঠিক এবং সত্য ন্যায় বিচারটা করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই এখানে উপস্থিত হওয়ার জন্য। এবার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। দর্শক, মাদক কারবারিকে আটক করেছে সিআইডি, এ নিয়ে ব্রিফ চলছিল, আমরা সরাসরি সেখানেই যুক্ত ছিলাম।